আমরা এখন আছি ফরিদপুর সদর থানার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চরে। আমরা নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চরটা ঘুরে দেখব এবং আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। দর্শক, আমরা একটা বাইক নিয়েছি আর বাইকে করে নদী ভাঙন হয়েছে সেই জায়গায় যাচ্ছি। এই যে ঘোড়ার গাড়িতে চড়তে পারলে সবচেয়ে ভালো। আসেন আসেন, চাচাকে দেখাইছি। আমার পিছনে যে দেখতেছেন এই জায়গাটা 1 কিলোমিটার পর্যন্ত মানুষের বাড়িঘর ছিল। এটা আসলে কল্পনায় আমি করতে পারছি না যে 1 মাসও লাগে নাই এর ব্যবধানে এই সব বাড়িগুলো নদীতে বিলীন হয়ে গিয়েছে। তা যেভাবে তাদের মতো চলে গেছে এদিক, এই সমস্ত ভিটা দেখতেছেন সব এনে বাড়িঘর ছিল। 3-4 কিলোমিটার রাস্তা, বাড়িঘর সব বিলীন। তার মানে শত শত বলা যাবে না, হাজার হাজার বাড়িঘর বলতে হবে। হাজার হাজার বাড়িঘর। সামনে যে পিলারটা দেখছেন, এই পিলারটা একটা মসজিদের পিলার, আর এই জায়গাটায় মসজিদ ছিল। আর এই যে ভাঙা অংশ, এটা ছিল একটা মাদ্রাসা। মসজিদ, মাদ্রাসা সব কিভাবে নদীতে বিলীন হয়ে গিয়েছে। যতদূর চোখ যাচ্ছে শুনতে পেলাম যে সব মানুষের বাড়িঘর ছিল, সব সময় জমজমাট ছিল একটা বাজার। সেই বাজার এখন লোকশূন্য, দোকানপাট শূন্য, ঘরবাড়ি শূন্য, এখানে কিছু নাই, শুধু হাহাকার করছে। আর একটা দোকানপাটও স্থায়ী নাই, সব যার যার মতো করে সবাই ভেঙে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। দেখেন, যে যার মতো করে প্রস্তুতি নিচ্ছে, ভাঙছে। এইটা ছিল একসময় মাছের বাজার, এটা ছিল সবজির বাজার, অথচ সেই জায়গাগুলো দেখেন এখন একেবারে শুনশান, নীরবতা। মানুষগুলো চোখে মুখে শুধু দুঃখ, বেদনা আর কষ্ট। ছুটে চলছি এক জায়গা থেকে আর এক জায়গায়। যে নতুন বাজার হয়েছে সেই বাজার দেখার উদ্দেশ্যেই আমরা চলে চলছি। 2-1 মাসের মধ্যেই হয়তো তারা এই জায়গাগুলোতে সুন্দর করে ঘর তুলে আবার আগের মতো জীবনযাপন শুরু করতে পারবে, আগের মতো করে তাদের বাজার শুরু করবে, তাদের লাইফ শুরু করবে। আর আমার এই জায়গাগুলো ঘুরে দেখাতে জন্য এই আমার ছোট্ট বন্ধুরা, এরা খুব সহযোগিতা করছে। এদের সবার বাসায় জায়গায়, এরা শিক্ষার্থী। আর এই যে কিউট বয়, ও ক্লাস 2-তে পড়ে, কিন্তু অনেক স্মার্ট। কষ্টটা বলছিল একজন যে এই কষ্টটা আসলে আপনারা অনুভব করতে পারবেন না। আসলে এটাই সত্য, আমাদের অনুভব করা আসলে কঠিন। আমার ফয়েজ ভাইয়ের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। ভাইয়ের এই মিষ্টি হাসি আর এই ব্যবহার আসলে আমি বলতে পারবো না। ভাইয়ের জন্য হলেও আবার এই জায়গা আমার আসতে হবে। নর্থ চ্যানেল কালের সাক্ষী বহনকারী পদ্মা নদীর তীরে গড়ে ওঠা ফরিদপুর সদর উপজেলার একটি ঐতিহ্যবাহী নদী সম্বলিত অঞ্চল হলো নর্থ চ্যানেল ইউনিয়ন। এটি পদ্মা নদী দ্বারা বেষ্টিত দুর্গম চর এলাকা। ইউনিয়নটিকে পদ্মা নদী 2 ভাগে বিভক্ত করেছে, যা এটিকে ভাঙন প্রবণ করে তুলেছে। এর এক অংশ ফরিদপুর সদর ও অপর অংশ মানিকগঞ্জ সংলগ্ন। এখানকার মানুষের কাছে সবচেয়ে বড় সমস্যা হলো নদী ভাঙন। চরের এই মানুষগুলো বুকের চাপা কষ্ট নিয়েও হাসতে পারে। তারা যুগ যুগ ধরে জীবনের সাথে সংগ্রাম করে টিকে আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। দিস ইজ বাইক ট্রাভেলার তাহিদুল ইসলাম অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাইক ট্রাভেলার টিম। আমরা এখন দাঁড়িয়ে আছি ফরিদপুর C&B ঘাট। এই ঘাট থেকে আমাদের নৌকায় আমরা উঠে পড়েছি, নৌকায় যাত্রা শুরু করব। আমরা যাব হচ্ছে কবিরপুর চরে। এই কবিরপুর চরে বিভিন্ন জায়গা আমরা ঘুরে দেখব, এখানে মানুষের লাইফ, জীবন আমরা ঘুরে দেখব। এইখানে এই ঘরটার মধ্যে অসংখ্য মানুষ অপেক্ষা করছে, যারা এই নৌকায় যাওয়ার জন্য অপেক্ষায় আছে। নৌকা ছাড়বে হচ্ছে 11টায়। আমরা এখন সময় হচ্ছে 10:50, আর 10 মিনিট পরে আমরা এই নৌকায় উঠতে পারবো। নৌকায় অলরেডি দেখেন কতগুলো বাইক উঠে পড়েছে, যদি আমি বাইক নিয়ে আসি নাই। আর আজকের আকাশটা কিন্তু দারুণ। আশা করছি এই ব্লগটা খুবই সুন্দর হবে, আপনাদের ভালো লাগবে। চলেন আমরা চরে যাই এবং চরের মানুষের জীবন, লাইফ এবং চরকে উপভোগ করি। আমাদের নৌকা ঠিক 11টায় ছেড়ে দিয়েছে, আর আমরা গন্তব্যের উদ্দেশ্যে চলা শুরু করেছি। আমাদের প্রধান মাঝি এখন হাল ধরলেন, আর আমরা সকলেই একই ফ্রেমে বন্দী হলাম। পাড়ের এই বাড়িগুলো দেখে আমার মনে হচ্ছে শহর ছেড়ে কত দূরে চলে যাচ্ছি। নদী পাড়ি দিয়ে কোথায় যে গন্তব্য। চারপাশে জলরাশির মাঝে মানুষের বসবাস, কিভাবে তাদের বসবাস, কেমনই বা তাদের জীবনযাপন, সেগুলোই ভাবছিলাম। নৌকায় বসে থাকা সবচেয়ে কষ্টের কাজ হলো মেশিনের প্রকট আওয়াজ সহ্য করা, আর তার সাথে যুক্ত হয়েছে সূর্যের তীব্র তাপ। কিন্তু মজার বিষয় হচ্ছে অধিকাংশের মাথার উপরে ছাতা আছে, আর আমিও রোদের তাপ দেখে বাসা থেকে ছাতা নিয়ে এসেছিলাম, কিন্তু ছাতাটা এভাবে কাজে লেগে যাবে সেটা আমি বুঝতেই পারি নাই। একটা দম্পতি নৌকা নিয়ে ছুটে চলেছে, পণ্য নিয়ে বড় ট্রলার গন্তব্য ছুটে চলেছে, আর যাত্রীবাহী নৌকা বিভিন্ন ঘাট থেকে ফিরছে শহরের দিকে।
জেলে নৌকা আর জাল নিয়ে মাছ ধরায় ব্যস্ত। বিভিন্ন ধরনের জাল মাছ ধরার জন্য নদীতে পেতে রেখেছে। নৌকায় বসে দুপাশের সুন্দর দৃশ্য দেখছিলাম। নদীর দুই পারের সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে কখন যে সময় পার হয়ে যাচ্ছিল বুঝতেই পারছিলাম না। দীর্ঘ 1 ঘন্টা যাবৎ নদীতে ভাসতে ভাসতে আমরা এখন পৌঁছে গিয়েছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য কবিরপুর চরের ঘাটে। সামনে যে ঘাটটি দেখতে পাচ্ছেন, এখানেই আমাদের নৌকা ভিড়বে। আর এখানে এসে আমি একটি দৃশ্য দেখে অবাক হয়েছি। নৌকা ভেড়ার আগেই অসংখ্য মোটরসাইকেল এসে দাঁড়িয়ে আছে যাত্রী নেওয়ার জন্য। আমরা আলহামদুলিল্লাহ 1 ঘন্টা যাবৎ নৌকায় চড়ে এখানে এসে নেমেছি। নৌকা থেকে নামার সাথে সাথে এখানে কিছু দোকানপাট আছে, যেটাকে বলে যাত্রী ছাউনি। এই দোকানে চা এবং হালকা নাস্তা করার ব্যবস্থা আছে। পাশাপাশি এখানে ক্যারাম বোর্ডের ব্যবস্থা আছে। মানুষের অবসর সময় বা নৌকার জন্য অপেক্ষা করতেছে, এর জন্য এখানে সে শুধু শুধু বসে থাকার থেকে একটু ক্যারাম খেললো, সবাই মিলে চা খেলো, এই ব্যবস্থা এখানে আছে। এখানে একটা সুন্দর দোকান, যেখানে আপনারা আসলে ঝালমুড়ি, এরপরে পেয়ারা দেখছি। ভাঙারির বিনিময়ে এই চাচা আচার বিক্রি করেন। এই যে আমরা না, একটা কয় টাকা করে বিক্রি করেন? 10 টাকা। আমরা এই বড় ভাইয়ের মোটরসাইকেলে ঘুরবো। আর এই যে বাড়িঘরগুলো, এগুলো পদ্মা নদীতে ওনাদের যে প্রকৃত বাড়িঘর ছিল সব ভেঙে গিয়েছে। ওনারা এসে এখানে অস্থায়ী বাড়িঘর তৈরি করেছেন। চলেন বড় ভাই, আমরা তাহলে ঘুরি আপনার সাথে, নাকি? ফয়েজউদ্দিন সর্দার বড় ভাই আমাদের নিয়ে ঘুরবে। চলেন, যাই আল্লাহ ভরসা। আপনার হেলমেট ছাড়াই তো আপনারা চালান সবাই দেখছি। হ্যাঁ, হেলমেট লাগে না না? বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আমরা একটা বাইক নিয়েছি, আর বাইকে করে নদী ভাঙন হয়েছে সেই জায়গায় যাচ্ছি। এই যে ঘোড়ার গাড়িতে চড়তে পারলে সবচেয়ে ভালো। তো আসেন আসেন, চাচাকে দেখাইছি। আমাদের ইসাক ভাই, ওনাদের বাড়িঘর আসলে সব নদীতে চলে গিয়েছে, বিলীন হয়ে গিয়েছে। নদীতে ভেঙে গেলে কি হয়, জমিটা পর্যন্ত থাকে না। এটা আসলে খুবই বেদনাদায়ক এবং কষ্টের ব্যাপার। আর ওনারা এখানে অস্থায়ী বাড়িঘর তৈরি করছেন, আসলে কঠিন জীবনযাপন করছে। আমরা সবাই দোয়া করছি যেন ওনারা এই দুঃখের সময়, কঠিন সময়ে সুন্দরভাবে পার করতে পারে এবং ওনারা যেন এটা কাটিয়ে উঠতে পারে। আপনাদের ওইখানে আসল বাড়িঘর মানে ছিল কোন জায়গায়? ওই পুরাটাই ভেঙে গেছে? ওই অবস্থা। বাড়িঘরের সব কিছু কি নিয়ে আসতে পারছেন? কিছু কিছু চলে গেছে না? খুবই কঠিন। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি তুমি চালাও? হ্যাঁ, ও নিজেই এই ঘোড়ার গাড়ি চালাই। রাস্তার দুই পাশে এমন হাজার হাজার মানুষ অস্থায়ী বাড়িঘর করে বসবাস করছে। তাদের সকলেরই বাড়িঘর পদ্মা নদীর ভাঙনে বিলীন হয়ে গিয়েছে। আর আমরা ধীরে ধীরে সেই দিকে এগিয়ে যাচ্ছি যেখানে নদীতে ভাঙন হয়েছে। বন্ধুরা, আমরা আসলে খুবই বেদনাদায়ক একটা জায়গায় আসছি। আমার পিছনে যে আপনারা নদী দেখছেন, আমরা যে পাড়ে দাঁড়িয়ে আছি, এই পাড়ে কিন্তু বাড়িঘরের ভিটা বাড়ি ছিল। সে এখানে সব বাড়িগুলো এখনও পোতাগুলো আছে, পাকা পোতাগুলো আছে, যেটা ফ্লোর বলি আমরা। ফ্লোরগুলো এখনও পড়ে আছে, কিন্তু বাড়িঘরগুলো নাই। আমার পিছনে যে দেখতেছেন এই জায়গাটা 1 কিলোমিটার পর্যন্ত মানুষের বাড়িঘর ছিল। এটা আসলে কল্পনায় আমি করতে পারছি না যে 1 মাসও লাগে নাই, এর ব্যবধানে এই সব বাড়িগুলো নদীতে বিলীন হয়ে গিয়েছে। সব মানুষগুলো দেখছেন আপনারা, ওইদিকে বাড়িঘর তৈরি করছে, আপনাদের দেখালাম। কিছু মানুষ বাড়িঘর ভেঙে এখনও নিয়ে যাচ্ছে। এই দিক দিয়ে কিছু বাড়িঘর ছিল, সেই বাড়িঘরগুলো এখনও ভাঙতেছে। এই যে যারা এখানের বসতি ছিলেন, সেই বসতির লোকজন এখনও এখান থেকে বাড়িঘর ভাঙতেছে। 1 কিলোমিটার জায়গা কিভাবে ভেঙে চলে গিয়েছে, মানে আমি কল্পনা করছি না। ওই দূরে দেখা যাচ্ছে একটা দাগ, যেখানে নদীর পানিটা ঘোলা হয়ে আছে। তারপর থেকে মনে হচ্ছে যে পানি স্বচ্ছ। এই পর্যন্ত এখানে লোকজন যে ভাইয়েরা আছে, ওনারা বললো যে ওই পর্যন্ত মানুষের বাড়িঘর ছিল। 15-20 দিনের মধ্যেই এই বাড়িঘরগুলো সব পানিতে বিলীন হয়ে গিয়েছে। কেউ কেউ বাড়িঘর সরাতে পারছে, কেউ কেউ সরাতে পারে নাই। যারা সুযোগ ছিল ভেঙে নিয়ে তারা নতুন জায়গায় বসতি স্থাপন করেছে। যদিও আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, আমি আসছি ফরিদপুর নর্থ চ্যানেল ইউনিয়নে, কিন্তু আমরা মোটরসাইকেল নিয়ে এই ইউনিয়নের মধ্যে আবার 2টি অংশ ভাগ আছে। একটা ফরিদপুরের জেলার অংশ, আর আমি এখন যে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মানিকগঞ্জ জেলার মধ্যে পড়েছে। আসলে এই মানুষগুলোর জীবন আসলে কত কঠিন সেটা ভাবছি আর কি। বন্ধুরা, আমরা এই যে এক বড় ভাইকে পেয়েছি, উনি আসলে এই এলাকারই বাসিন্দা, আরও একজন মুরব্বী আছেন। আমরা আসলে ভাইদের কাছ থেকে শুনতে চাই যে এখানে বাড়িঘর কত দূর পর্যন্ত ছিল। প্রায় অর্ধেক গাংতুরিতে আর কি চড়টা ছিল, অনেক বাড়িঘর ছিল এদিকে, তো ভেঙে গেছে। এখন অনেক কষ্ট করে তা যেভাবে তাদের মতো চলে গেছে এদিক।
এই সমস্ত ভিটা দেখতেছেন সব এনে বাড়িঘর ছিল। আসলে এখানে অনেক অনেক বসত বাড়ি, যেগুলো আপনাদের মুখে বলে আর কি বলে বোঝানো একটু কঠিন, কারণ এত বড় জায়গার মানুষ, শত শত বাড়ি যারা নতুন করে তৈরি করছে, অস্থায়ী বসতি, তারা চলে যাচ্ছে এদিকে। এই সব মানুষের বসবাস এদিকে ছিল। গাড়িতে করে যাদের বাড়িঘর ভেঙে গিয়েছে, সুযোগ আছে, তারা এই ঘরের যে ফ্লোরটা ছিল দেখেন, এটার ভিতরে যে মাটি আছে এগুলো কেটে নিয়ে তাদের নতুন যে বসতি, সেই বসতি জায়গাগুলোতে তারা নতুন করে মেরামত করার চেষ্টা করছে। এটা আসলে খুবই প্যাথেটিক, কীভাবে জীবন্ত বাড়িঘর ভেঙে চলে যাচ্ছে। এ দেখেন সব বাড়ি, একদিকে সব বাড়িঘর ছিল, দেখে তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে সবগুলো এখানে শুধু ফ্লোর পড়ে আছে। এই দেখেন পাকা ফ্লোর এটা। এদিকে কিন্তু সব বাড়িঘর ছিল এবং একটা বাড়িও এখন নাই। 1 মাসের ব্যবধানে কিভাবে সব বাড়িগুলো ভেঙে গেছে। আমি হাঁটছি আর আসলে অনুভব করার চেষ্টা করছি, একসময় এই জায়গায় মানুষ বসবাস করত, হয়তো 2-1 দিনের মধ্যেই এই জায়গাটাও হয়তো বিলীন হয়ে যাবে। কারণ যে পরিমাণ, এই যে একজন চাচা, তিনি ওনার বাড়িঘর ভেঙে নিয়ে যাচ্ছেন। আপনারা কোন দিকে যাচ্ছেন, মানে এই ঘর নিয়ে? ও, এইখানে যারা ছিল তারা, আপনারা সবাই দিকে চলে গেছেন না? পুরাটা জায়গা, সব জায়গাগুলোতে কল্পনা করা যায় 500-র উপরে বাড়িঘর এখানে এই এলাকাতে ছিল, যেগুলো সব ভেঙে চলে গিয়েছে। আমার পিছনে দেখেন অনেকগুলো আম গাছ, যে আম গাছগুলোতে নিশ্চয়ই অনেক আম হতো, দেখে বোঝা যাচ্ছে। এই গাছগুলো সব এই যে নদী ভাঙতে ভাঙতে এইখানে চলে আসছে। দেখেন গাছগুলো কেটে কেটে রেখে দিয়েছে, কারণ হচ্ছে এই গাছগুলোর কাঠ হিসেবে হয়তো বিক্রি হয়ে যাচ্ছে। এই যে বাড়িঘরগুলো সব এখানে, শুধু যে ফ্লোরটা সেটা পড়ে আছে, ভেঙে যে যতটুকু পারছে নিয়ে গিয়েছে, সে সর্বোচ্চটুকু নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। এই দুঃখ কষ্ট, মানুষের বাড়িঘর ভেঙে নিয়ে চলে যায়, এটা আসলে বেদনাদায়ক ব্যাপার। আসলে ভাষায় প্রকাশ করে আপনাদের আমি বোঝাতে পারছি না। আমি কখনো এরকম নদী ভাঙন কাছ থেকে দেখার সুযোগ আমি পাই নাই বা হয় নাই আমার। যাই হোক, আমরা এখানে আসলাম, এই বাড়িঘরগুলো ভেঙে নিয়ে যাচ্ছে। আমরা সামনে আরও যাব, দেখি একটা বাজার ছিল, সে বাজারটাও ভেঙে যাচ্ছে নাকি শুনেছি, বা ভেঙে গিয়েছে কিনা জানি না, সেদিকে আমরা যাব। কত দূর পর্যন্ত এদিকে বাড়িঘর ছিল? 3-4 কিলোমিটার রাস্তা, বাড়িঘর সব বিলীন। তার মানে শত শত বলা যাবে না, হাজার হাজার বাড়িঘর বলতে হবে। নদীতে ভেঙে গেলে মানুষের জমিটাও থাকে না। আপনাদের বাড়িঘর কি এদিকে ছিল? এখন কোথায় নিয়ে বাড়িঘর তৈরি করেছেন? ওই ওদিক ভেঙে চলে গেছেন না? এটা আপনারা কিভাবে সহ্য করেন? আপনার দোকান ছিল কোন জায়গায়? এটাই? আহারে কি অবস্থা! এখন দোকান কোন দিকে নিয়ে গেছেন? আপাতত অস্থায়ীভাবে এখানে কাটতেছেন? অস্থায়ীভাবে। আপনার দোকান এখান থেকে কত দূর ছিল? ওপার? এটা একটা ঔষধের দোকান ছিল, কিন্তু সব ভেঙে তো অলরেডি গেছেই, জাস্ট এটা গুছিয়ে নিয়ে যাওয়ার সময়। স্বপ্ন কিভাবে নদীতে ভেঙে চলে যায়। সামনে যে পিলারটা দেখছেন, এই যে এই পিলারটা একটা মসজিদের পিলার, আর এই জায়গাটায় মসজিদ ছিল। আর এই যে ভাঙা অংশ, এটা ছিল একটা মাদ্রাসা। মসজিদ, মাদ্রাসা সব কিভাবে নদীতে বিলীন হয়ে গিয়েছে। যত দূর চোখ যাচ্ছে শুনতে পেলাম যে সব মানুষের বাড়িঘর ছিল। বন্ধুরা, আমরা এখন যে জায়গাটা আছি এটা আসলে খুবই বেদনাদায়ক এবং প্যাথেটিক। মানুষের বাড়িঘর কিভাবে একেবারে ভেঙে দেখেন নৌকায় নিয়ে যাচ্ছে। এটা আসলে যাদের বাড়িঘর ভেঙেছে তাদের এই কষ্ট, দুঃখ আসলে আমাদের এই ভিডিও দেখার মাধ্যমে অনুভব করা খুব কঠিন। তারপরেও আমরা দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি, তাদের বেদনায় আমরা ব্যথিত হচ্ছি। এই মানুষগুলোর আসলে এখন যে দুঃখ সময় চলতেছে, এটা আসলে খুব কঠিন একটা সময়। আমার পিছনে যে নদী দেখছেন, এই নদীর পাড়েই যে বিশাল বাজার ছিল, নতুন হাট বাজার, এই বাজারটা আসলে একদম আর হয়তো 2-4 দিনের মধ্যেই পুরো জায়গাটা ভেঙে চলে যাবে। এর আগেই মানুষ তার পূর্ব প্রস্তুতি হিসেবে তারা এখানে যে দোকানপাট ছিল, বাড়িঘর ছিল, সকল দোকানপাটগুলো ভেঙে নিয়ে চলে গিয়েছে। আমার এই পাশে দেখেন, এই যে নদী ভাঙা শুরু হয়েছে, আর নদীটা এই যে চলে আসছে, প্রায় 4 কিলোমিটার দূরে ছিল, সেই নদী ভাঙতে 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 বেতে এখানে চলে আসছে। এই যে নদী, আর এইখানে কিন্তু ওই যে দোকানপাট ছিল। দেখেন এই দোকানপাটগুলো এখন একটা দোকানপাটও নাই। সব যার যার দোকান শেষে তার নিরাপদ জায়গায় নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে, এবং ফ্লোরে যে ইট ছিল, ইটগুলো নিয়ে যে যদি সে তার কোনো কাজে লাগাতে পারে সেটার জন্য সে চেষ্টা করছে।
এই পুরো জায়গাটায় সবসময় জমজমাট ছিল একটা বাজার, সেই বাজার এখন দেখেন লোকশূন্য, মানুষ শূন্য, দোকানপাট শূন্য, ঘরবাড়ি শূন্য, এখানে কিছু নাই, শুধু হাহাকার করছে। আর সে তার মানুষগুলো দুঃখ চোখের পানিগুলো ছেড়ে দিয়ে সে শুধু বেদনা প্রকাশ করছে। এই দুঃখ বেদনা আসলে এখানে যারা আছে তারা ছাড়া আমরা আসলে কিভাবে বুঝবো বলেন? আমরা শহরের মানুষ, এই নদী ভাঙনটা আমাদের জন্য বোঝাটা একটু বেশি কঠিন, তারপরেও আমরা দুঃখ বেদনা প্রকাশ করছি। আর দেখেন এই পুরো জায়গাটা একটা দোকানও নাই। এখানে বড় মাছের বাজার ছিল, সবজির বাজার ছিল, ওষুধের দোকান, আশেপাশে কাপড়ের দোকান, অর্থাৎ এই আশেপাশে যত মানুষ বসবাস করতো সব মানুষের প্রয়োজনীয় সকল কেনাকাটা এই বাজারকে কেন্দ্র করে হতো। অথচ আজকে এই বাজারের চারপাশে একটা দোকানপাটও স্থায়ী নাই, সব যার যার মতো করে সবাই ভেঙে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। দেখেন যে যার মতো করে প্রস্তুতি নিচ্ছে, ভাঙছে। এইটা ছিল একসময় মাছের বাজার, এটা ছিল সবজির বাজার, অথচ সেই জায়গাগুলো দেখেন এখন একেবারে শুনশান, নীরবতা, মানুষগুলো চোখে মুখে শুধু দুঃখ বেদনা আর কষ্ট। তারা কিভাবে এই জায়গা থেকে রিকভারি করবে, কিভাবে তারা আবার ঘুরে দাঁড়াবে, সেই চেষ্টা তারা চালাচ্ছে। আসলে মানুষের জীবনটা এরকম যে সুসময় দুঃখের সময় আসে, আর চরের মানুষের জীবনটা মনে হয় এরকমেরই। বর্ষা আসলেই তাদের মনের মধ্যে একটা ভয় ভয় কাজ করে যে কখন বুঝি নদীর এই বিশাল ঢেউ তাদের এই জায়গাগুলো গ্রাস করে ফেলে। আমরা এই বাজারে এসে আসলে আমার খুবই খারাপ লাগছে যে কি জমজমাট এক বাজার এখন শুনশান নীরব। একটা বটগাছ, সে শুধু এখানে একা দাঁড়িয়ে আছে, আর হয়তো সে বলছে যে আমার এই কোলাহলপূর্ণ জায়গাটা, আমার এই জায়গার মানুষগুলো আজকে সবাই নাই, আমি একা দাঁড়িয়ে আছি। একটা মাত্র দোকান যেটা এখনও অস্থায়ীভাবে আছে, হয়তো এই ভাইও খুব দ্রুতই এই দোকান এখান থেকে সরাই নিয়ে যাবেন। আর এইখানে যে দোকানপাটগুলো আমি মাত্র শুনলাম, এইখানে যে মুরব্বীরা আছে তারা বললেন যে পাশে কোথাও একটা জায়গায় তারা বাজার নিয়ে সরিয়ে গিয়েছে, আমরা সেই বাজারটাতে যাব। মানুষ আসলে কিভাবে আবার ঘুরে দাঁড়াচ্ছে, জীবনকে নতুনভাবে কিভাবে সাজানোর চেষ্টা করছে, সেটা চলেন আপনাদের দেখানোর চেষ্টা করব। দর্শক, আমরা ছুটে চলছি এক জায়গা থেকে আর এক জায়গায়, যে নতুন বাজার হয়েছে সেই বাজার দেখার উদ্দেশ্যেই আমরা ছুটে চলছি। দুই পাশে দেখেন কীভাবে বাড়িঘর গ্রামীণ, আর এই গ্রামীণ রাস্তা দিয়ে ভাবছি বর্ষা হলে বৃষ্টি হলে এই মোটরসাইকেল কীভাবে চালায়, বলছে আস্তে আস্তে ধীরে ধীরে মোটরসাইকেল চালায় আর কি। যাই হোক, আমাদের জন্য মনে হয় খুবই কঠিন হবে, তবে এই গ্রামীণ কোলাহল মুক্ত পরিবেশে ঘুরে বেড়ানো, দিনটা কাটানো আসলে যেমন ভালো লাগছে তেমনই কষ্টের ব্যাপার হচ্ছে যে মানুষগুলো কীভাবে দুঃখ কষ্টের মধ্যে আছে। আমরা এই নতুন বাজারে চলে আসছি, আজকে মনে হয় এখানে হাট সম্ভবত, আমরা এইখানে আপনাদের ঘুরে দেখাবো। বন্ধুরা, আমরা যে বাজার থেকে আসলাম, আসলে এই মানুষগুলো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, তারা তাদের জীবনকে নতুনভাবে সাজানোর জন্য এই জায়গায় এসে আবার নতুন নতুন দোকানপাট, তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনার জন্য চেষ্টা করছে। ছোট বাচ্চারা আছে এখানে, তারা উৎসাহী হয়ে আমার ক্যামেরায় আসছে। সবার প্রতি আমার ভালোবাসা রইল, আপনাদের পক্ষ থেকে ওদেরকে আমি স্নেহ ভালোবাসা জানাচ্ছি নাকি। হ্যাঁ, এখন আসছি এই এলাকার মানুষ যে যারা ব্যবসায়ী ছিলেন তারা তো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, এবং তাদের যে নতুন ব্যবসার জায়গা, দোকানপাটগুলো তারা তৈরি করছে, এই জায়গাটা তারা নির্ধারণ করেছে ওই নদীর পাড় থেকে ঘুরে এসে। তারা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই জায়গাটা তারা নতুন করে আবার তাদের জীবনকে, তাদের ব্যবসাকে, তাদের কাজকে এখানে আবার নতুন করে সাজানোর চেষ্টা করছে। আসলে এই মানুষগুলো তাদের জীবনের সাথে যে স্ট্রাগল, তাদের জীবনের সাথে যে যুদ্ধ, সেই যুদ্ধে কখনো পরাজিত হতে শেখে নাই। তারা জীবনের সাথে যুদ্ধ করে বারবার নদীর সাথে যুদ্ধ করছে, জীবনের সাথে যুদ্ধ করছে, প্রকৃতির সাথে যুদ্ধ করে তারা টিকে আছে। তাদের জীবনের এই সময়টা তাদের বারবার পার করতে হয়। জাস্ট এখানে তারা এসে আজকে এখানে বাজার শুরু করেছে। আমরা দেখতে পেলাম যে এই বাইরেই আপাতত বাজারটা স্টার্ট করেছে। এই জায়গাটা হয়তো বা আরও খুব শীঘ্রই 2-1 মাসের মধ্যেই হয়তো তারা এই জায়গাগুলোতে সুন্দর করে ঘর তুলে আবার আগের মতো জীবনযাপন শুরু করতে পারবে, আগের মতো করে তাদের বাজার শুরু করবে, তাদের লাইফ শুরু করবে। আর আমার এই জায়গাগুলো ঘুরে দেখাতে জন্য এই আমার ছোট্ট বন্ধুরা, এরা খুব সহযোগিতা করছে। এদের সবার বাসা এই জায়গায়, এরা শিক্ষার্থী,
আর এই যে কিউট বয় ও ক্লাস 2-তে পড়ে কিন্তু অনেক স্মার্ট। ও আমাকে অনেক হেল্প করেছে, যে এখানে তথ্য দিল। কষ্টটা বলছিল একজন যে এই কষ্টটা আসলে আপনারা অনুভব করতে পারবেন না। আসলে এটাই সত্য, আমাদের অনুভব করা আসলে কঠিন, তবে আমরা বোঝার চেষ্টা করছি, অনুভব করার চেষ্টা করছি। বাস্তবতা আসলে হয়তো অনেক কঠিন। যাই হোক, আমরা এই জায়গাটা একটু ঘুরবো, জমজমাট হবে এই বাজারটা ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করব। আজকে এখানে অস্থায়ী হাট বসেছে, দোকানপাট বসেছে। আসলে তারা ঘুরে দাঁড়ানোর যে চেষ্টা করছে তার একটা অস্থায়ী দোকানপাট এখানে সব বসেছে। এখানে কাঁচা বাজার, আলু, মরিচ, পেঁয়াজ, সবজি, সকল প্রকারের একটা পরিবারে যা ধরনের খাবারের যত আইটেম দরকার সব ধরনের ব্যবস্থা এখানে আছে। এরপরে আমরা কিছু ফল দেখছি, কলা, এরপরে জাম্বুরা, আরও বিভিন্ন ধরনের ফল দেখছি। এরপরে পান সুপারির দোকানও আছে। আর পান সুপারি ছাড়াও মানুষের আসলে একেবারে নিত্য প্রয়োজনীয়, যেগুলো না হলেই নয়, এরকম কিছু এই গাছপালার নিচে মসজিদের মাঠে মূলত অস্থায়ী এই বাজারটা বসেছে। আর এই দিকটাতে কিছু মাছ নিয়ে আসছে, মাছের যারা ব্যবসায়ী তারা এখানে চলে এসেছেন, তারাও স্থায়ী দোকানে বসেছিল, তারাও অস্থায়ী দোকান আপাতত এখানে দিয়েছেন। এরপরে যেহেতু এই এলাকাটা কৃষিভিত্তিক এলাকা, এই এলাকায় অবশ্যই দা, কাঁচি এগুলোর ব্যবহার খুব বেশি, সুতরাং অস্থায়ী কামার এই চাচা এখানে বসেছেন, অস্থায়ী কাঁচির দোকান। এরপরে এখানে তেল, আসলে রান্না করতে এগুলোতে তেল লাগবেই। সরিষা, সয়াবিন দুটোই আছে, সরিষা, সয়াবিন দুই ধরনের তেল এখানে আছে। বন্ধুরা, আখ খাইতেছি, অনেক দিন পরে এভাবে আখ খাওয়া হচ্ছে। আসলে এভাবে আখ খাওয়া অনেক দিন হয় না। সবাই মিলে আমরা ট্রাই করলাম, বেশ মিষ্টি কিন্তু একটু শক্ত। আমাদের সাথে যে মুরব্বী আছে আমাদের, সেই জায়গায় যে বাজারটা মিলেছে, এই বাজারের অস্থায়ী বাজারের পুরো জমিটা ইনি দান করেছেন মানুষের উপকারের জন্য। উদার মনের মানুষটির কাছ থেকে কিছু কথা শুনতে চাই। মুরব্বী, কি মনে করে আপনি এই জায়গাটা দিলেন? আর কি যেমন গাঙ্গে মাংস হয় কারণে অন মাংস অভাবী, তাকে আমি ওই 5-7 টাকা নিয়ে সিমতি কিছু দিয়ে তাকে আপাতত সবাই গরম স্থান উঠে পাচ্ছি। আসলে মুরব্বী যেটা বলছিলেন সেটা হচ্ছে মানুষের বাড়িঘর ভেঙে চলে গিয়েছে নদীতে, তারা সবাই অসহায়, মূলত ব্যবসা বাণিজ্য করে খেতে পারে, তারা যেন আবার ঘুরে দাঁড়াতে পারে, সেই উদ্দেশ্যেই আপনি এটা দান করেছেন। আসলে এরকম ভালো মানুষ এখনও পৃথিবীতে আছে বলেই আমরা পৃথিবীটিকে সুন্দর করে গড়তে পেরেছি, আমরা সুন্দরভাবে পৃথিবীতে টিকে আছি। মুরব্বীকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আপনার জন্য অসংখ্য দোয়া। আমার নাম হজরত অনেক। ঠিক আছে, আমার এই চাচার জন্য আমি দোয়া করছি মন থেকে, যেন তিনি যতদিন বেঁচে থাকেন আল্লাহ যেন তাকে সুস্থভাবে হায়াত দান করেন। আল্লাহ, থ্যাংক ইউ। বন্ধুরা, আমাদের দেশের ভবিষ্যৎ এই ক্ষুদে প্রজন্ম, এদেরকে নিয়ে বসে আছি। এরা খুবই ভালো, আমার সাথে সময় দিচ্ছে, আমার সাথে গল্প করছে, আমার সাথে সময় কাটাচ্ছে। মনে হচ্ছে ওদের সাথে দীর্ঘদিনের আমার পরিচয়। আসলে আজকে ওদের সাথে আমার প্রথম দেখা। বেদনার মধ্যেও, দুঃখের মধ্যেও, কষ্টের মধ্যেও এরা যে এত হাসি খুশি আছে আসলে দেখে বোঝা যায় না। খুবই ভালো লাগছে এদের সাথে সময় কাটিয়ে। সবাইকে ধন্যবাদ। এদের সাথে আমি একটা সুন্দর সময় কাটালাম। আসলে এদের সবাইকে আমার পক্ষ থেকে অনেক স্নেহ, ভালোবাসা, ওরা অনেক বড় হোক এই দোয়া রইল। ওরা দেশের ভবিষ্যতের কর্ণধার হোক, দেশকে সুন্দরভাবে গড়ে উঠুক, এই সমাজকে সুন্দরভাবে গড়ে তুলুক, সেই দোয়া ওদের সবার জন্য রইল। বন্ধুরা, আমরা যেখানে দাঁড়িয়ে আছি জায়গাটা হচ্ছে দুইটা জেলাকে ভাগ করেছে। আমার সামনের এই পাশটা হচ্ছে ফরিদপুরের নর্থ চালান ইউনিয়ন, আর এই রাস্তার এই পাশে হচ্ছে মানিকগঞ্জ জেলার নটাখোলা ইউনিয়ন। একটা রাস্তা দুইটা জেলাকে এখানে ভাগ করেছে, তাও চরের মধ্যে। এটা আসলে আমি অবাক হয়েছে, আমি জানতাম না যে এই চর এটা দুই ভাগে বিভক্ত বা দুইটা জেলা এখানে আছে। আমি এখন দুইটা জেলার মাঝখানে দাঁড়িয়ে আছি, আমার সামনে হচ্ছে ফরিদপুর জেলা। আমরা দুপুরে খাওয়া দাওয়া করি নাই, দেখি দুপুরে খাওয়া দাওয়া করতে আমাদের এই ভাইয়ের সাথে যাচ্ছি, দেখি কোথায় নিয়ে খাওয়া দাওয়া করাই। এতটুকু ছোট্ট পিচ্ছি সে ঘোড়া নিয়ে চলে যাচ্ছে। দুপুরে খাওয়া দাওয়া করবো, আসলে এখানে কোনো হোটেলের ব্যবস্থা তেমন নাই, আর যা আছে তাতে পুরি, সিঙ্গারা এইসব ছাড়া পাওয়া যায় না। ভাতের ক্ষুধা লাগছে প্রচণ্ড। আমাদের ফয়জউদ্দিন ভাই ভাইয়ের বাসায় নিয়ে আসছে, ভাই যত্ন করে খাওয়ানোর জন্য। দুপুরবেলা আমরা ভাইয়ের বাসায় খাবার দাবার খাইতে আসছি। আল্লাহ রিজিক এখানে রেখে যাচ্ছে। অনেকদিন পরে মোটা চালের ভাত খাচ্ছি। আসলে ফয়েজ ভাই আসলে আন্তরিকতার সাথে আমাকে এভাবে নিয়ে এসে খাওয়া দাওয়া করাচ্ছে, এটা আসলে কীভাবে ভাইয়ের ঋণ শোধ করবো বলেন। ডিম ভাজা, মাছের ডিম, লাউ, ভাত খাওয়া দাওয়া শেষ করে আপনাদের দেখে আরও আমরা এইদিকে ফাঁকিঘাট নামে একটা জায়গা আছে, সেখানে যাব এবং
যে মানুষগুলোর বাড়িঘর ভেঙে গিয়েছে, তারা কোথায় নতুন বসতি স্থাপন করতেছে সেই সব জায়গায় ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করব। ভাইয়ের এই আন্তরিকতার কথা আসলে ভোলার নয়। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি 17 নং চর নাটাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। আর আমার ঠিক সামনেই এখানে একটা টিন শেডের পরিত্যক্ত ঘর, যেটা আমার পিছনে এখন আপনারা দেখছেন। এই টিন শেডের পরিত্যক্ত ঘর হচ্ছে এই এলাকার মানুষের তৈরি হাই স্কুল। পরবর্তীতে এটা এই যে পাশে বড় বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিংয়ে স্থানান্তর করা হয়। এই বিল্ডিংটা মূলত একসময় ছিল হচ্ছে দুর্যোগ মোকাবেলা শেল্টার হিসেবে এটা তৈরি করা হয়েছিল, পরবর্তীতে এটা হাই স্কুল হিসেবে ব্যবহৃত হচ্ছে। আমরা এখন আছি ফাঁকের মিয়ার হাট। এই হাটকে দেখে কোনো বোঝার উপায় নাই যে এটা আসলে একটা চরের মধ্যে এত বড় একটা বাজার। হাট বললে ভুল হবে, আসলে বিশাল বাজার। এখানে সকল ধরনের দোকানপাট আছে। আর যে পরিমাণ মোটরসাইকেল এই বাজারে, দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা একটা মানে চরের মধ্যে এরকম সুন্দর একটা বাজার। যাই হোক, এটা ঘুরলাম আমরা। এখানে দেখি কিছু একটা খাওয়া দাওয়া করবো। এখানে আমরা দুই ভাই ঘুরতে ঘুরতে আসলে ক্লান্ত হয়ে গেছি। একটা আমি দই নিয়েছি, ভাই একটা ঠান্ডা খাচ্ছে। যাই হোক, এই দোকানে এসে একটু ছায়া, একটু ভালো লাগতেছে, ঠান্ডা মনে হচ্ছে, একটু ঠান্ডা খাবো। দইটা কিন্তু মজা। আর আমরা এখান থেকে বেরিয়ে যাব, আর এখানে দাঁড়াচ্ছি না। দেখি সামনে ভাই আমাদের কোন দিকে নিয়ে যাবেন? আমরা ওই ঘাটের দিকে যাব আর কি। এখানে যত বাড়িঘর দেখছেন সব নদী ভাঙন থেকে তারা এসে এখানে আবার নতুন করে বসতি স্থাপন করেছে। এই সমস্ত জায়গা ফাঁকা ছিল, মাঠ ছিল। এই মানুষগুলো নদী ভাঙার পরে এখানে এসে নতুন করে বাড়িঘর স্থাপন করেছে এবং বসতি শুরু করেছে। আমরা প্রায় বিদায় নেওয়ার সময় আমার হয়ে গিয়েছে। আজকে সারাদিন ফয়েজ ভাই আমাকে আসলে অসম্ভব সুন্দর একটি দিন উপহার দিয়েছে, বা আমার সাথে কাটিয়েছে, বা আমি ভাইয়ের সাথে কাটিয়েছি। আসলে এই দিনটা জীবনে খুব কম আসে এরকম দিন। আসলে শহরের কোলাহল, শহরের যানজট, শহরের বিল্ডিং, দালান কোঠার বাইরে এসে একেবারে প্রকৃতির সাথে নিবিড়ভাবে মিশে যাওয়া, প্রকৃতির সাথে নিবিড়ভাবে এভাবে নিজেকে মেলে ধরা আসলে খুবই একটা ভালো লাগার সময় কেটেছে আজকের দিনটা। আমি আমার ফয়েজ ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভাইয়ের এই ঋণ তো শোধ করতে পারবো না। ভাই আমাকে সারাদিন নিয়ে ঘুরিয়েছে, এরপরে দুপুরে খাওয়া দাওয়া করিয়েছে। যেহেতু এই এলাকাতে তেমন হোটেল নাই, আমার এই সামনের এই পাশের দৃশ্যটা সেরকম সুন্দর, একেবারে অসম্ভব সুন্দর। সারাদিন শুধু এরকম সুন্দর সুন্দর দৃশ্য দেখেছি আর মুগ্ধ হয়েছি, কিন্তু আলটিমেটলি দিন শেষে একটা দুঃখের কথা, সেটা হচ্ছে অসংখ্য মানুষের ঘরবাড়ি একদম ভেঙে চুরে নদীতে বিলীন হয়ে গিয়েছে। তাদের এই দুঃখ, কষ্ট, বেদনা আসলে মন থেকে ভুলতে পারছি না। এই প্রকৃতি দেখে মুগ্ধ হচ্ছে, কিন্তু এই বেদনাগুলো বুঝতে পারছি না। তা সব মিলিয়ে আপনাদের একটা ভালো দিন, একটা ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করেছি। আর আমি আমার ভিডিও, আমার দর্শক, আমার সকলের পক্ষ থেকে ফয়েজ ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি না থাকলে আমি আসলে এরকম সুন্দর জায়গা ঘুরেও দেখতে পারতাম না, এরকম সুন্দর সুন্দর জায়গা আপনাদের নিয়ে যেতে পারতাম না। এই সমস্ত কৃতিত্ব আমার ভাইকে আমি দিচ্ছি। ধান ভাঙানো মেশিন নিয়ে আসছে, এখানে অটো মানে ধান ভাঙায় দিচ্ছে। এরকম জায়গায় আসলে গ্রামের মধ্যে এই মেশিন ওনারা হয়তোবা নৌকায় করে নিয়ে চলে আসছে। একদম ধান তারা একবারে ভাঙায় সুন্দর চাল বের করে দিচ্ছে। শহরে যাওয়ার কোনো কষ্ট নাই। এটি সেই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি। এই অঞ্চলের এই মানুষের ভারী পণ্য নেওয়ার জন্য এটাই হচ্ছে সবচেয়ে সুন্দর এবং সাশ্রয়ী যানবাহন। এটা হচ্ছে ফয়েজ ভাইয়ের বাইক ডিসকভার 125। ভাই যদিও কিন্তু প্রফেশনাল না, ওকেশনাল। বাড়ির কাজ কাম সেরে জমি জাতি এসে দেখাশোনার পরে হচ্ছে মাঝে মধ্যে ভাই এই কাজটা করে, যে মানুষকে সহযোগিতা করে আর কি।
নৌকায় বসে বসে অপেক্ষা করছি। আমাদের নৌকা ছাড়ার সময় প্রায় হয়ে গিয়েছে। পিছনে আমাদের ওই যে বড় নৌকাটা, আমরা ফেরত যাব। এখন সময় প্রায় 5টা বাজে, একটু পরেই আমাদের নৌকা ছাড়বে। আসলে সারাটা দিন আপনাদের নিয়ে ঘুরে বেড়ালাম, এই চরের মানুষের হাসি, আনন্দ, দুঃখ, কষ্ট এগুলো আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এই চরে যে সুন্দর হাসি মুখগুলো দেখেছি, আসলে অসম্ভব ভালো লেগেছে। পাশাপাশি যেসব মানুষ ঘর বাড়ি হারিয়েছে, তাদের এই দুঃখ কষ্ট আসলে বলতে পারছি না। সব মিলিয়ে একটা দিন একেবারে যেমন উপভোগ করেছি, তেমন জীবনকে বুঝেছি। আসলে জীবন সুন্দর, জীবন কষ্টের, জীবন আনন্দের, জীবন পরিশ্রমের, জীবন ফিরে তাকানোর, জীবন ঘুরে দাঁড়ানোর, জীবন বারবার ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে নিজেকে টিকিয়ে রাখা, এটার নামই জীবন। আসলে এটাই জীবনের একটা অংশ, যে জীবনে বাধা বিপত্তি, কষ্ট, আনন্দ, বেদনা সব আসবে, কিন্তু জীবনের মতো এগিয়ে যাবে। এই জীবনগুলো দেখে আসলে বারবার উৎসাহিত হতে হয়, বারবার নিজেকে ফিরে পেতে ইচ্ছে করে। যখন আমরা হতাশ হয়ে যাই, যখন আমরা দুর্বল হয়ে পড়ি, তখন আসলে এই জীবনগুলো দেখে আমাদের ইন্সপিরেশন নেওয়া উচিত যে আসলে জীবন মানে তো আসলে হেরে যাওয়া নয়, জীবন মানে বসে থাকা নয়, জীবন মানে যুদ্ধ, জীবন মানে পরিশ্রম, জীবন মানে লড়াই করা, জীবন মানে বারবার ঘুরে দাঁড়ানো। আমার ফয়েজ ভাইয়ের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। ভাইয়ের এই মিষ্টি হাসি আর এই ব্যবহার আসলে আমি বলতে পারবো না। ভাইয়ের জন্য হলেও আবার এই জায়গায় আমার আসতে হবে। ভাই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। নদী, নীল আকাশ আর রক্তিম সূর্যের এই বহনীয় সৌন্দর্য আমি মনোমুগ্ধের মতো চেয়ে চেয়ে দেখছিলাম। আর ভাবছিলাম, এই সূর্যাস্ত দেখতেই তো আমরা ছুটে যাই বহু করস মারিয়ে কুয়াকাটা কক্সবাজার, কিন্তু চক্ষু মিলিয়া দেখা হয় নাই ঘরের কোণে ঘাসের শীষের উপর একটি শিশির বিন্দু। মনোমুগ্ধের মতো চেয়ে থাকতে থাকতে কখন যে আমরা ফরিদপুর ঘাটে এসে পৌঁছেছিলাম বুঝতেই পারলাম না। যাই হোক, এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। দেখাবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিও নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।